তুলে, এই রাজাকারের বাচ্চারা, বলো বাংলা, বিহার, উড়িষ্যা। এই যে এখন যারা এনসিপি করে এরাও জামাত, এবি পার্টি করে এরাও জামাত নাই, এরা এদের একই অঙ্গে। এনসিপি তো আলাদা রাজনৈতিক দল ফজলু ভাই, তাদেরকে জামাত বলছে। এনসিপি আলাদা রাজনৈতিক দল না? এনসিপির সব ছেলেরা জীবনে শিবির করে আসছে। ওরা তো ছাত্রলীগ করেছে, আমি এমন দেখলাম। ছাত্রলীগের সঙ্গে মুনাফিকি করছে, ছাত্রলীগ করছে। ওই যে কালকেও ওই যে ছেলেটাই বলছে, ওই যে পঞ্চগড় থেকে ছেলেটা দাঁড়াবে, কি নামটা মনেও থাকে, সার্জিস আলম, সে বলছে না ছাত্রলীগ তো আমার জোর করে নিছিল, আমি গিয়ে ওখানে বসেছিলাম, আমার তো আসলে এই কালকে পরশু বলছে ছেলেটাই। আচ্ছা যাই হোক ফজলু ভাই, আমি ধরে নিচ্ছি মানে তর্ক বিতর্কের তো রাজনীতিতে জায়গা থাকে। আমার কথাটা শুনেন আপনি। আপনি যে অভিযোগটা করছেন মানে এটা নিশ্চয়ই আপনার পারসেপশন, এটা তো তথ্য প্রমাণ দিয়ে নিশ্চয়ই প্রমাণ করা সম্ভব না। এই যে এনসিপিরও এটা জামাতেরই আরেকটা দল, মানে মানুষজন বলে হয়তো যে বি টিম, কিন্তু এটা তো প্রমাণ করা সম্ভব না। আমি তো বলি না, এটা আপনি তো মানুষ বলে, আমি তো বলি না। আমি মানুষে বলে বলে আমি বলি, কিন্তু আমি এদের কর্মকাণ্ডে বলি। কি ধরনের কর্মকাণ্ড? যেমন কি ধরনের কর্মকাণ্ড? এরা হলো জামাত হইল ডাইরেক্টর, পিছন থেকে পড়ে দেয়, বলো বাংলা, বিহার, উড়িষ্যা। ওরা স্টেজে আনোয়ার হোসেনের মতো বলে বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। আনোয়ার হোসেন যেমন সিরাজউদ্দৌলা না, এই ছেলেরাও নেতা না, এরা হইল অভিনেতা। এবং 5ই আগস্টে এরা অভিনয় করছে জামাতের কথায়, পিছনে কিন্তু জামাত। কিন্তু তারা না থাকলে তো এই 5 আগস্ট হতো না। কোনটা? এই ছেলেপেলেরা না থাকলে। 5ই আগস্টে না হইলেও 5ই আগস্ট পর নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এদেরকে তো ডিবি তুলে নিয়ে গেল, তারা সেই সময় প্রতিবাদ জানাইলো। আমাদেরকে তুলে নিয়ে গেছে 7 মাস 10 মাস। আমি বললাম তো আমি গেছে, কিন্তু এই যে একেবারে জনমানুষের যে স্রোতটা, এটা তো গণমানুষ তো এটা বিএনপি ফিল্ডে রেডি করছে বইলা মানুষ অগ্নিগর্ভ হয়েছিল। ধাক্কাটা তো এই ছেলেমেয়েরাই দিল। হ্যাঁ না, এই ছেলেমেয়েরা দিছে, এর পিছনে আরো ঘটনা আছে। কমু আপনি মাঝে মধ্যে আমার এখনো জেলে নিয়ে যাব, কারা ছিল না, মাঝে মধ্যে আপনি এইটাকে ষড়যন্ত্র কেন বলেন? এই 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র? না, আমি 5 আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র বলি না। আমি বলি 5 আগস্টের ঘটনা ছিল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। হ্যাঁ, গণতান্ত্রিক আন্দোলন, এখন সবাই আন্দোলন করেছে, সবাই একসাথে মিলে। এখন যারা বলে যে আমরা কি শুধু একটা ইলেকশন করার জন্য করছি, আমাদের এই কি করতে হইব, সনদ করতে হইব, অনুরোধ করতে হইব, আমাদেরকে এই দিতে হইব, 7টা বিয়া করায় দিতে হইব, আমাদেরকে পিআর দিতে হবে, না হলে আমরা মানি না। এখন আবার বলতেছে বিরোধী দলে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এইগুলা যারা বলে আমি তাদেরকে বলি যে তাদের মনে ভিন্ন কথা। এবং যারা বলছে দেখি এত বড় একটা প্রতিষ্ঠানে বসে তারা বলছে কিনা যে যারা 71 সনে অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও। এরপরেই তো আমি বলছি এই আলবদর রাজাকারের বাচ্চারা, আমি বলি নাই? এদের ছাত্র দলে ছাত্র শিবিরের যে জেনারেল সেক্রেটারি, সে পত্রিকা লেখছে, এরা সব সমর্থন। আমি শুনিনি। হ্যাঁ, বলে নাই না, আমি শুনিনি আর কি, আমার তেলে শোনা হয়নি। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল 71 সনে তারা আল্লাহর কাছে মাপ চাও। ফজলু ভাই, এমনও তো হতে পারে ওই যে তারও একটা ছোট অংশ কোট করেছে, আপনার যেমন ছোট অংশ কোট করে আপনাকে মিস কোট করে। না না না, মানে এখন তো এই ফটো কার্ডে আমি আর ভরসাই রাখি না। না না না। আচ্ছা আচ্ছা ফজলু ভাই, জামাত মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তো দূরের কথা, মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল সেটাও স্বীকার করে না। এবং এরা বলে এটা গন্ডগোল টন্ডগোল হয়েছিল ভাই, একটা ঝগড়া হয়েছিল। এই ঝগড়াটা এখন তো জামাত ইসলাম সেটা বলে না, এখন তো বলে যে এখন তো ফজলুর রহমানদের মতো মানুষ জীবিত আছে বইলা বলে না। যখন বলছিল তখন কিন্তু উত্তাল সমুদ্রে ঢেউ এসে পড়ছিল, তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে, এই রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু আছে, ছিল, এখনো জীবিত আছি। এরপরে থামছে। এখন মুক্তিযুদ্ধের হাজার হাজার লোক দাঁড়াইছে, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। উনাদেরকে যে মিটিং করতে দেয় 6 লাখ লোক হইলে 30 লাখ কয়, আমাদেরকে ইউনূস সাহেব মুক্তিযোদ্ধা যারা, আমরা যারা মুক্তিযোদ্ধা এটা কইলে আবার বিএনপি তুমি আমাদেরকে কাকে বলো, মুক্তিযোদ্ধাদেরকে বলো, তারা একটা মিটিং করুক, মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম। আপনি দেখেন কত লোক হয় বাংলাদেশে। এটা হাসিনা মাসিনা না। আচ্ছা, এখন আমি আপনার ওই দিনেরই ইন্টারভিউতে শুনছিলাম, আপনি অবশ্য পরে প্রশ্নের উত্তর দেন, আপনি বলছিলেন যে 32 নম্বরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাড়িটি থাকা উচিত হয়নি, এরকম বোধহয় কিছু একটা মন্তব্য করেছিলেন। এটা নিয়ে পরে দেখলাম বিভিন্ন ফটো কার্ড। একটু পরিষ্কার করবেন আসলে কি বোঝাতে চাইছেন? আমি বলছি লোকটা খুব খারাপ। আচ্ছা, একটু পরিষ্কার। এই লোকটা জন্মগ্রহণ করছিল বলে আমরা যে পাকিস্তানিরা, আমাদের কত বড় ভাই ছিল, দাদা ভাই ছিল পাকিস্তানিরা, পাঞ্জাবিরা আমাদের দেশে আসতো, আমার দেশের সচিবালয়ের সেক্রেটারি থাকতো পাঞ্জাবি, এডিশনাল সেক্রেটারি থাকতো পাঞ্জাবি, জয়েন্ট সেক্রেটারি পাঞ্জাবি, আমার দেশের সমস্ত কলকারখানা থাকতো আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, বাইশ পরিবারের, তারা সব হলো পাকিস্তানি। আমরা তাদের কলকারখানায় লেবার হিসাবে গিয়ে হাত জোর করে দাঁড়ায় কইতাম, হুজুর আমার একটা চাকরি দেন, আমার ছেলে পেলে না খায় মরে 2টা লাথি দিত। আমার ছেলেরা মেজর হইলে সেনাবাহিনী তেমনি বলতো, যায় এতে বাঙালির ছেলে আবার মেজরের উপরে কি। এখন যে বাঙালির ছেলে হাজারে হাজারে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল হয়, তো শেখ মুজিবুর রহমান যে এই লোকটা কত খারাপ
এই লোকটাই তো 6 দফা দিছে ৬৬ সনে দিয়া কইছে ওরা খায়, ওরা হলো 94% সেনাবাহিনী, আমরা হইলাম 6%। ওরা নিয়ে যায় সব আমার পাটের টাকা ইসলামাবাদ গড়ে তুলে, আর আমি না খায়া মরি। শেখ মুজিবুর রহমানও তো 6 দফা দিয়ে এই কথা শিখাইছে এবং বলছে না না তোমাদেরকে সব দিব না, 2টা ব্যাংক থাকবে, একটা পূর্ব বাংলার ব্যাংক আর একটা পাকিস্তানের ব্যাংক, টাকার হিসাব থাকবে, তুমি আমার কাছ থেকে কত নিলা আর কত দিলা। এগুলো খারাপ কাজ করছে না? এই খারাপ কাজ করছে বলেই তো এই যে বাঙালির ছেলেরা কত মেয়েরা বিয়ে করতো এইসব পাকিস্তানিরা। আমি কিশোরগঞ্জে মেট্রিক পাস করে ভর্তি হয়েছি, 5 বছরে 3 জন আইসে এইচডিউ পাঞ্জাবি। কত সুন্দর সুন্দর পুরুষ দেখতাম, আমাদের বোনদেরকে বিয়া দিলে বাগনা বাগনি কত সুন্দর হইতো। শেখ মুজিবুর রহমান তো এই কাজটা খারাপ করছে, এটা ভাঙিয়ে দিছে। সে কেন শিখাইলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি? না শিখাইলি তো, এই কারণে তো তার বাড়ি আমরা ভাঙিয়ে ফেলবো, এই কারণেই তার বাড়ি আমরা, এই কারণেই লোকটা খুব খারাপ। তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ বাকশাল গঠন নিয়ে। এইটা আমি উত্তর দিব না, এইটা যারা আওয়ামী লীগ করে তারা উত্তর দিবে, তারা বাকশাল কেন করছিল শেখ মুজিবুর রহমান। হ্যাঁ অপরাধ, আমি ধরলাম বাকশাল করে অপরাধ করছে, 72-এর 12ই জানুয়ারি প্রধান, তারপর থেকেই সে ভুল করছে। কিন্তু 25শে মার্চ পর্যন্ত কি সে ভুল করছে? উনি ভুল করছে। মুক্তিযুদ্ধের সময়টা ধরলাম উনি ছিলেন না, কিন্তু স্বাধীনতা সংগ্রাম যে 66 সন থেকে 71 সনের 25শে মার্চ পর্যন্ত এটা নেতা কে ছিলেন? আপনাকে ফাইনাল খেলা পর্যন্ত একটা লোকে গোল করে আপনাকে ফাইনালে তুলে দিলে উনি ছিলেন না, অসুস্থ ছিলেন, খেলায় উঠে নাই। তাকে ছোট করা হয়েছে শেখ হাসিনারা তাদের নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করছে, এটা আমার মনে হয়। মুক্তিযুদ্ধকে, এটা তো আমি কই, মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করছে, শেখ মুজিব বঙ্গবন্ধুকে তারা ব্যবহার করছে তাদের নিজের স্বার্থে, এটা ঠিক আছে, এটা তো আমি অস্বীকার করি না। এই যে জয় বাংলা স্লোগানটা তো আমি মুক্তিযুদ্ধের সময় দিতাম, যে ছেলেটা গুলি খাইয়া মারা গেছে, গুলিটা খাইই কইছে জয় বাংলা কইয়া মারা গেছে, পাঞ্জাবিরা পিটাইছে আর ছেলে মুক্তিযোদ্ধা কইছে জয় বাংলা। পাকিস্তান জিন্দাবাদ বলো, নেহি বলেগা জয় বাংলা। এখন যে আমি মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান দেই না কেন? দেই না এই কারণে এই স্লোগানটাকে আওয়ামী লীগ কুক্ষিগত করছে, তাদের স্বার্থে ব্যবহার করছে, এই কারণে দেই না। এইসব কথা কইলে ভুল বুঝলে তো আমার কিছু করার নাই, কিন্তু জয় বাংলা স্লোগানটা তো প্রধান স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময়। এখন আমরা দেই না যেহেতু আওয়ামী লীগ এটাকে ক্যাশ করছে, ঠিক আছে, আমরা দেই না। অনেকেই বলে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে, যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, সেটা ইনক্লুসিভ মানে অংশগ্রহণমূলক হবে না। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এত মানুষের, হাজারের উপর মানুষের, মানে 1400 মানুষের গণহত্যার দায় নিয়ে এই দলটার নির্বাচন করবার মতন কোনো মরাল গ্রাউন্ড আছে? আর না, আওয়ামী লীগ ডাক দেখ না, সবাই মিললে আসেন আসেন আপনারা এসে ইলেকশন করেন। এই যে বড় বড় লোকগুলা কথা কয় লন্ডন থেকে, যে মন্ত্রীরা, আমি কিছু একদম চড়াইয়া দাঁত ফালাই দেন। ওই আওয়ামী লীগের মন্ত্রীদের কথা বলছে? হ্যাঁ, কথা বলে না, অনেকগুলা কালো মুখের অনেকগুলা কথা, ওদের মুখে তো কালি, একদম চড়াইয়া দাঁত ফালাই দেন। এগুলো সব আমার জুনিয়র, এগুলো আমার কর্মী ছিল সব। এই যে যারা বড় বড় কথা বলে এদেরকে বলেন তো আয় দেখি, দাঁড়া আইসা তো বরিশাল থেকে, না হয় পিরোজপুর থেকে, না হয় কিশোরগঞ্জ থেকে, দাঁড়া আইসা দেখি তোরা তো মন্ত্রী আসলে, এরা মাঠেই যাইবার সাহস পাবে না আওয়ামী লীগ। আপনি কি আমার, এরা মাঠে যাওয়ার সাহস পাবে না। এইখানে ইলেকশন যে পাবেই করুক, 80% সিট বিএনপি পাবে। বিএনপির অনেক দুর্নাম হয়েছে গত 15 মাসে, সান্দা বুন্দা, এবং এই দুর্নামটা করছে জামাত ইসলাম। মনে করছে বিএনপির যদি আওয়ামী লীগ তারাইছি, বিএনপি যদি দুর্নাম করে তারাইতে পারি, তাহলে আমরাই তো জামাই সাজ্জা পাগড়ি মাথা দিয়ে বসে যাবো। আরে বাবা রে, পাগড়ি মাথায় দেওয়ার যোগ্যতা লাগবে না। বাঙালি জাতি বাংলাদেশ নাম যদি থাকে, জামাত জীবনে আল্লাহর রহমতে কোনোদিন ক্ষমতা যাবে না, আপনি লেখা রাখেন, কোনোদিন না। আর যদি ফজলুর রহমানের মতো একটা মানুষ জীবিত, তাইলে কয়টা আসন পাইতে পারে জামাত? আপনার হাইপোথিসিস কি বলে? এটা লেখা জামাত রাখেন। একা ইলেকশন করলে 10টার কম সিট পাবে। এই সামনের 300টার মধ্যে 10টার কম? আমার তো মনে হয় অনেক বেশি পাবে ফজলু ভাই। আপনার মনে হোক, আমার এটা মনে হয়। ছাত্র সংসদ সবগুলি তো জামাতের, মানে শিবিরের ছেলেপেলে। হ্যাঁ, এটা যদি নীলক্ষেতে যদি ভোটার লিস্ট ছাপা, এটা তারেক রহমান সাহেব, এটা তো প্রমাণ করা সম্ভব না। আচ্ছা, প্রমাণ করতে পারেন, কিন্তু মানুষ জানে যে নীলক্ষেতে ভোটার। এটা তো ফজলু ভাই আপনার হাইপোথিসিস, মানে আপনি ধারণা করে বলতেছেন। আচ্ছা, কইলাম আমি ধারণা করলেন আর কি। আমি দেখবো তো আগামী বছরের পরের বছর শিবির থাকে কিনা ডাকসুতে, আমি দেখবো তো, যদি রাজনীতি করি দেখবো তো। এগুলো তো চক্রান্তমূলক। ছাত্রলীগের ভিতরে ঢুকে ছেলেরা হ্যামলেট, শিবিরের ছেলেরা এটাকে শিবির লীগ বানাইছে, বানায় এরাই মানুষকে পিটাইছে হেলমেট মাথার দিয়া, আর কইছে ছাত্রলীগ। আবার যখন ছাত্রলীগকে লাথি দিয়ে বিদায় করে বলছে আমরা তো হইলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা তো হইলাম শিবির, তো মুনাফিক। আচ্ছা, আমি লিখে রাখলাম তাহলে 10টার বেশি সিট জামাত পাবে না ইলেকশনের পরে। আবার আপনারা একটা টস করব, পরে দেখা হবে 10টা বেটে। আমি একটু বর্তমান সরকার কেমন কাজ করতেছে এখানে যদি ইলেকশনটা একা করে জামাত, না জামাত অবশ্য ইসলামী জোটগুলি একা যদি করে,
জামাত আর বিএনপির যদি করে, এখানে আবার যদি ইনক্লুসিভ ইলেকশন নেয় তাহলে কিছুটা পরিবর্তন। মানে জোট যদি হয় না, জোট না, জোট জামাত জোট করলে 15-16টা সিট, ওই যে মৌলানা সাহেব মৌলবীরা লইয়া করলে সব লইয়া, সব ইসলামিক। আমি এটা করি যদি ইনক্লুসিভ ইলেকশন হয়, মধ্যে যদি কোনো আসে শক্তি আসে, যেটা আসার সম্ভাবনা রেয়ার, কম। আমি বুঝতে পারিনি, বুঝলেন নাই? জামাত ইলেকশন করলো তার জোট নিয়া, ওই যে ইসলামী আন্দোলন টান্দোলন, বুঝেছি। বিএনপি ইলেকশন করলো ওই যে এখন যে যাদেরকে সিট দিতেছে অনেক কিছু, মান্না সাহেব এদেরকে জি, জি, জি। ঠিক আছে করতে, এইটা একটা ইলেকশন। এইটা ইলেকশন হলে ওই জোট সহ জামাত 10 আর সবাই মিলে 6, 7, 8টা। আচ্ছা, ধরলাম আমি 20টা সব 20টা। মিলে। আচ্ছা, আর আর 280টা বাকি? 280টা আপনি 80% পার্লামেন্ট সিট পাবে বিএনপি, আচ্ছা, 240টা, আর 40টা সিট যাইতে পারে স্বতন্ত্র মতন্ত্র আছে অনেক। আর যদি রিয়েলি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয়, জি, যে কথাটা আমি বারবার বলি, মুক্তিযুদ্ধের নামে যদি স্বতন্ত্রকে ইলেকশন করতে দেয়, তাহলে কিন্তু এরা জামাত টামাতের চেয়ে অনেক বেশি সিট। আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগ না, আওয়ামী লীগ আইলে ভোট না, পাবে। আওয়ামী লীগের তো 20% একটা তাদের ভোটার আছে না, 10-15%। আমি বললাম তো, মুক্তিযুদ্ধের নামে যদি কোনো ধরেন একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, ভালো মানুষ, যে স্বতন্ত্র হয়ে দাঁড়ালো, আচ্ছা, স্বতন্ত্র বুঝেছি, হয়ে পরিষ্কার, দাঁড়াইলো, পরিষ্কার। এইরকম 100 সিটে দাঁড়ায় গেল, 100 মুক্তিযুদ্ধের পক্ষে। আমরা একদম শেষে চলে আসছিলাম ফজলু ভাই, দুইটা ব্যাপার আপনার মূল্যায়ন জানতে যাবো। আমি দেখলাম ওই দিন ইন্টারভিউতে আপনি বলছেন এবং দেশকে নিয়ে একরকম ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, বলেছেন যে হাসিনার আমলেও দেশ ছিল, এখন আর দেশ নেই, ডক্টর ইউনূস দেশের ভালো চায় না। নাই, আমি এটা বলি, এটা যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দেই, হাসিনা আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে, আপনার চেয়ে অনেক বড় সাংবাদিক, জি, আমার খুব বন্ধু, উনি বিদেশে কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব সাংঘাতিক। উনি বলছে, আপনি তো বলছেন বর্তমানে দেশ নেই, হাসিনার সময় ছিল। এই কারণে বলছি, হাসিনা মানুষ হত্যা করছে ক্ষমতা থাকার জন্য, নির্বাচনে ডাকাতি করছে ক্ষমতা থাকার জন্য, 14, 18, 24 মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, সম্পদ লুট করছে। কিন্তু বাংলাদেশটা ছিল, এখন কিছুই নেই, বাংলাদেশটা নাই। কেন নাই? এই কয়েকদিন আগে একটা চুক্তি হয়েছে, যেদিন হাসিনার ফাঁসির আদেশ হয়েছে, চিটং পোর্টের হয়েছে না? হাসিনার চুক্তি যদি করতো, সেন্ট মার্টিন দ্বীপ যদি দিত, করিডোর যদি দিত, থাকতো কিনা আমি জানি না, কিন্তু এত তাড়াতাড়ি যাইতো বলে আমার মনে হয়। সেন্ট মার্টিন তো কাউকে দেওয়া হয় নাই, সেন্ট মার্টিন দেওয়া হয় না, জানতো দেখি করিডোর তো আপনি, দেওয়া হয়নি। জান দেখি আইন যাই যাবে, এখন উঠবো আমি। এটা তো আপনাকে পরিবেশের আমি কারণে, আমি ফজলু ভাই, সবকিছু আপনাকে যদি 50,000 রাজনীতিতে টাকা নেন। দেবো, এখন বিমানের টিকিট কাটেন, আপনাকে আমি দেখাই, যদি এটা পারেন। পরিবেশের কারণে বন্ধ আছে, কিন্তু যাইতে পারবে। কতদিন? আমি কেন 15 মাস যাবত সেন্ট মার্টিনে যাইতে পারি না? আমি নিজে রিট করছি। রিটে যিনি সিনিয়র বেঞ্চ, যিনি লর্ডশিপ, উনি বলছেন, সরি মিস্টার রহমান। না, গেল বছরে কিন্তু জানুয়ারিতে যাওয়া গেছে সেন্ট মার্টিনে, মানে এই ডিসেম্বরে যাওয়া যায়, ডিসেম্বর জানুয়ারিতে যাওয়া যায় কোন গেল? সেন্ট মার্টিনে, এই 25 সালে যাওয়া গেলে গেছে। আপনি যাইতে পারেন, আপনাকে লয়ে গেছে হয়তো বা, কিন্তু আমি গেলে না, না, tourist আমি যেতে গেলে পারে। বিশাল হয়ে যাওয়ার লাগে। এগুলা কইেন না। না, ফজলু ভাই, যাওয়া যায়, যাওয়া যায়। জাহাজটা এখন ওপেন করেনি, আবার খুলে দিবে, 2 মাসের কেন জন্য দেশ খোলা নেই? আমি থাকবে। বলতে প্রত্যেকদিন আলাপ হয় কিনা? এখনো যাওয়া যায়, রাতে থাকা যাবে না আর কি। গলা চারটে দিব, প্রতিদিন আলাপ হয় কিনা? প্রতিদিন আলাপ হয় কিনা? যে ওই যে ওই দিক দিয়ে কেসি দিয়ে কেটে দিব শুভপুর ব্রিজ পর্যন্ত, এটাই আমেরিকার আচ্ছা, জন্য। ফজলু ভাই, আপনি আরেকটা মন্তব্য করেছিলেন যে বিদেশিরা এসে দেশ চালায়, তারা সংবিধান করে, সনদ করে, কাদের কথা বলছিলেন এটা? এটা আমি আলী রিয়াজদের কথা বলছি, আমি খলিল সাহেবদের কথা বলছি, আলী রিয়াজদের কথা বলছি। এরা বাংলাদেশে জন্মগ্রহণ করে 40 বছর যাবত বিদেশে থাকে, এখন আমেরিকা নাগরিক। আসলে ওরা ওখানেরই নাগরিক। আমার দেশে ওদের কি? ওরা তো পার্টিসিপেশনও করবে না ইলেকশনে, একটা মিছিলও তাদের করবে না। এক্সপার্ট অপিনিয়ন হয়তো ইউনূস সাহেব জানতে এক্সপার্ট চেয়েছেন। ওদেরকে ফরাইতে পারবো 30 বছর। আমিও পলিটিক্যাল সায়েন্সের লোক, আমিও সিনিয়র অ্যাডভোকেট। আমার অন্তত 500 শিষ্য আছে, এদেরকে পড়াইতে পারে। আমার 500 শিষ্য আছে ফজলু চুন্নু। এরা সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, আইনের ওতে ফার্স্ট ক্লাস সেকেন্ড, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং আপনার কি মনে হয় তাহলে ইউনিভার্সিটি। তাদেরকে নিয়োগ দেওয়া হলো কেন? মানে ইউনূস সাহেব তাদেরকে নিয়োগ দিলেন কেন? এখানে যেহেতু তাদের অফিসটা এখানে বৈশা রয়েছে, এরাই তো এই দেশটা চালায়। কি অফিস? তাদের অফিস, কোন অফিসের কথা? বিদেশিদের অফিস, এরাই চালায় দেশ। কইলে তো আমরা মেরে ফেলবো, আপনি তো আমরা মারার ব্যবস্থা করতেছেন। আমি কিন্তু কয়ে গেলাম ইঙ্গিতে, এরার অফিসে তো বৈশা দেশটা চালায়। আমরা কারা? ইউনূস সাহেব বাকে কে দেশ চালায়? দেশ চালাইলে এই ছেলেরা এইসব কথা বলতে পারে, এত অসভ্য হইতে পারে আমার নেক্সট জেনারেশন, এত অসভ্য হইতে পারে আমার সন্তান। আমি কিছুই বলবো না, এই ছেলে বলছ কি এইগুলা? দেশ তো শেষ হয়ে গেছে। কি বলেন আপনি? আমি কিছুই চাই না, কিন্তু একটা জিনিস চাই, বাংলাদেশটা থাকুক এবং বাংলাদেশটা সভ্যভাবে থাকুক, মানুষ জানুক যেটা মুক্তিযুদ্ধ করে 71 সনে একটা সভ্য মানুষের দেশ ছিল। এটা নাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। আরো কথা বলতে পারলে ভালো লাগতো, এবং আবারও ইলেকশনের পরে নিশ্চয়ই কথা হবে, বা ইলেকশনের আগে পরে করে একসময়। আমি এইভাবেই কথা বলে জি, যাবো। আমি জানি